ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, তোমরা যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা জানো আমি তোমাদের মাধ্যমিকের ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন সিরিজ চলছে, যেখানে আমি 2 মার্কসের উত্তর তোমাদের প্রোভাইড করছি। তো আজকের এই ভিডিওতে তোমরা পাবে চ্যাপ্টার 4, ইতিহাসের চ্যাপ্টার 4 থেকে 2 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স খুব বেশি, সেই রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ। তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসবে অতি অবশ্যই এবং সম্পূর্ণ উত্তরগুলি নোট ডাউন করবে। প্রথম প্রশ্ন, বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? উত্তর, এই গ্রন্থে বিবেকানন্দ নিজের দেশকে মাতৃরূপে কল্পনা করেছেন। দেশের মুক্তির জন্য আত্মোৎসর্গের আদর্শ তুলে ধরে তিনি সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান। এই গ্রন্থে তিনি বাণী ও উদ্দিষ্টত জাগ্রত মন্ত্র দ্বারা সকলকে জাতীয়তাবোধের মন্ত্রে উদ্বুদ্ধ করেন। এই প্রশ্নটি একটা ইঙ্গিত, ভালো করে বুঝবে যে প্রশ্ন কীরকম আসে। আমি কিন্তু সেরকম একটা ইঙ্গিত তোমাদের দিচ্ছি, যে একটি প্রশ্ন দিচ্ছি এই একটি পরীক্ষায় পড়ে যাবে এটা কিন্তু নয়। ভালো করে বুঝবে, 2023 সালের জন্য আমি কিন্তু তোমাদের একটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিয়েছিলাম, পরীক্ষায় কিন্তু সেটা আসেনি। তো তোমাদের জন্য এবছরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে লেখায় ও রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। তো সেখানে কিন্তু তোমরা এই যে প্রশ্নের উত্তরটি আমি আলোচনা করলাম, এই প্রশ্নটি তোমরা পাবে। তার সঙ্গে পাবে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র, রবীন্দ্রনাথের গোড়া, স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্র তোমরা সেখানে পাবে এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের তোমরা ব্যঙ্গচিত্র পাবে। তো এই যে প্রশ্নগুলো লেখায় ও রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ, এটা কিন্তু বড় প্রশ্ন আকারে যেমন 8 নম্বরে তোমাদের আসতে পারে, তেমনই 4 মার্কসের জন্য কিন্তু ভেঙে অর্থাৎ কেটে আসতে পারে। শুধুমাত্র স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত সম্পর্কে আলোচনা কিন্তু তোমাদের 4 মার্কসের জন্য আসতে পারে। তখন তোমরা ওই 8 মার্কসের প্রশ্ন যদি করে রাখো, তাহলে সেখান থেকে সূচনা এবং স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত এবং মূল্যায়ন যদি নিয়ে নাও, তাহলেও কিন্তু 4 মার্কসের একটা উত্তর হয়ে যাচ্ছে। আবার যদি তোমরা 2 মার্কসের জন্য করতে চাও, তাহলে শুধুমাত্র এই পয়েন্টটাই নিলেই চলবে। আবার যদি 8 মার্কসের জন্য আসে, তাহলে কিন্তু সম্পূর্ণটা তোমরা এক জায়গায় পাবে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নটি কিন্তু তোমরা একটু সার্চ করে নিতে পারো, বা আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা কিন্তু দেখে নেবে অবশ্যই। নেক্সট, মহারানীর ঘোষণাপত্রের উদ্দেশ্য কী ছিল? ব্রিটিশ শাসনকে পুনরায় দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর জন্য ভারত শাসন আইন পাশ করা। তৎকালীন সিপাহী বিদ্রোহকে কেন্দ্র করে ব্রিটিশ বিরোধী ভারতীয়দের ক্ষোভ প্রশমন করা, ভারতীয় জনগণের বিশেষত দেশীয় রাজন্যবর্গের নিরাপত্তা ও অধিকার রক্ষার আশ্বাস দিয়ে তাদের আনুগত্য অর্জন করা এবং তাদের আনুগত্য লাভের মধ্য দিয়ে ভারতের সাম্রাজ্যকে নতুন করে স্থায়ী করা। অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রটির বিশ্লেষণ করো। 1905 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন। ভারতমাতার 4 হাতে আছে বেদ, ধানের শীষ, জপের মালা ও শ্বেত বস্ত্র। দ্রব্যগুলি ভারতীয় সভ্যতার প্রতীক। দেবী লক্ষ্মীর অনুকরণে চিত্রিত ভারতমাতার পরনে বৈষ্ণব সন্ন্যাসিনীর পরিধান। এটা অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতার চিত্রটি কেমন ছিল তার বিশ্লেষণ হলো। পরীক্ষায় কিন্তু তোমাদের আবার আসতে পারে যে ভারতমাতা চিত্রে জাতীয়তাবাদের কী প্রকাশ ঘটেছে, জাতীয়তাবাদীর কী বিকাশ ঘটেছে, সেটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। 2 মার্কসের জন্য যেমন আসতে পারে, তেমন কিন্তু তোমাদের 4 মার্কসের জন্য আসতে পারে। তখন তোমরা কি করবে, এই যে চিত্রটা তোমরা একটা দেখছো, এই চিত্রটা দেখে একটু চিন্তা করো না যে কী হতে পারে, কী পয়েন্ট আমরা এখান থেকে বার করতে পারি। তোমরা পয়েন্ট বার করতে পারো, এখান থেকে বলতে পারো যে এরকমটা, যে যেহেতু এখানে ধানের শীষ, জপের মালা, শ্বেত বস্ত্র ইত্যাদির কথা যেহেতু বলা হচ্ছে, এগুলো দেখে বোঝা যাচ্ছে যে এইগুলোর দ্বারা কিন্তু আমাদের একটা স্বদেশ বোধ জাগ্রত করা হচ্ছে, আমাদের মধ্যে একটা স্বদেশ বোধ মানে দেশের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলার চেষ্টা হচ্ছে। তারপর হচ্ছে অন্ন, বস্ত্র, জ্ঞান, আধ্যাত্মিক মুক্তির মাধ্যমে, এই যে মুক্তি, এই মুক্তিগুলোর মাধ্যমে মনের মুক্তি, অর্থাৎ এখানে কিন্তু দেশকে, ভারত মাতাকে মা রূপে প্রতিষ্ঠা করা হচ্ছে, যাতে করে দেশের প্রতি ভালোবাসা থেকে যাতে করে মানুষ বিদ্রোহে ঝাঁপিয়ে পড়তে পারে ব্রিটিশ বিরোধী আন্দোলনে। তারপরে হচ্ছে আমরা দেখব যে ব্রিটিশ বিরোধী বিভিন্ন মিছিলের সামনে কিন্তু এই ভারতমাতা চিত্রটাকে রাখা হতো। বর্তমানে যেমন আমরা দেখি না যে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর ছবি নিয়ে মিছিল বার হয়, তো সেরকম কিন্তু তখনকার যুগে ব্রিটিশ বিরোধী যে কোনো আন্দোলন হোক না কেন, এই ভারতমাতার চিত্র সামনে রাখা হতো। জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে প্রশ্নের উত্তরে তোমরা এটাই লিখবে। নেক্সট প্রশ্ন, ঐতিহাসিক অনিল শীল কেন 19 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন?
অথবা সভা সমিতির যুগ বলতে কী বোঝো? উত্তর, ঊনবিংশ শতকের বিশেষ বৈশিষ্ট্য হলো জাতীয়তাবাদের জন্ম। এই জাতীয়তাবাদের বিকাশের জন্য এই দেশের নানা সভা সমিতি গড়ে ওঠে। এই পর্বকে অনিল শীল এজ অব অ্যাসোসিয়েশন বা সভা সমিতির যুগ বলেছেন। নেক্সট প্রশ্ন, মঙ্গল পাণ্ডে কে ছিলেন? তিনি ছিলেন ব্যারাকপুর সেনানিবাসের 34 নম্বর ইনফ্যান্ট্রির একজন সিপাহী। তিনি 1857 খ্রিস্টাব্দের 29শে মার্চ বিদ্রোহ ঘোষণা করেন। এর ফলে সরকার মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করে, বিচারে তার ফাঁসি হয়। প্রশ্ন যদি আবার আসে যে 1857 সালের মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন, তাহলে হবে মঙ্গল পাণ্ডে। মহাবিদ্রোহ বা এটাকে সিপাহী বিদ্রোহ বলেও বলা হতে পারে। নেক্সট একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র কী ছিল? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র নিয়ে মতভেদ আছে। এই বিদ্রোহকে বিভিন্ন ব্রিটিশ ঐতিহাসিক এবং ভারতের কয়েকজন মনীষী সিপাহী বিদ্রোহ, ভারতের জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ মহাবিদ্রোহ, কেউ কেউ গণবিদ্রোহ, কার্ল মার্কস প্রমুখ জাতীয় বিদ্রোহ এবং সাভারকর ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন। এইগুলো একটু ভালো করে দেখে রাখো যে এই 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কেউ কেউ সিপাহী বিদ্রোহ বলেছে। কেন বলেছে এটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। মহাবিদ্রোহ বলেছে, কেন মহাবিদ্রোহ বলা হয়েছে? গণবিদ্রোহ বলা হয়েছে, কেন? জাতীয় বিদ্রোহী বলা হয়েছে, কেন? আবার এর মধ্যে আরেকটি নেই যে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয়, এটা কেন বলা হয়? সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয় কেন 1857 সালের মহাবিদ্রোহ? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের কিন্তু সেটাও 2 মার্কসের জন্য রেডি করে রাখতে হবে। তো সেই প্রশ্নগুলো কোথায় পাবে? আমি কিন্তু তোমাদের বড় প্রশ্ন আকারে সেইগুলো একটা একটা করে পয়েন্ট করে বড় প্রশ্ন আকারে দিয়ে রেখেছি। আর যদি বড় প্রশ্ন আসে তোমরা বড় প্রশ্নের সেটা লিখতে পারবে, এবং যদি 4 মার্কসের প্রশ্ন আসে তাহলে 4 মার্কসের জন্য তোমরা সেটাকে কেটে রেডি করতে পারবে, এবং 2 মার্কসের জন্য। তো আমি কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেটা অতি অবশ্যই দেখে নেবে। কে ভাইসরাই উপাধি লাভ করেন? 1858 খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়া নিজ হাতে ভারতের শাসনভার গ্রহণ করেন। রানীর প্রতিনিধি হিসেবে গভর্নর জেনারেল ভারতের শাসন পরিচালনার দায়িত্ব পান। তার উপাধি হয় ভাইসরাই। 1857 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্রে দেশীয় রাজাদের প্রতি কী ঘোষণা করা হয়েছিল? মহারানীর ঘোষণাপত্রে দেশীয় রাজাদের প্রতি বলা হয় যে সত্যবিলোপ নীতি বাতিল করা হবে, দেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার দেওয়া হবে। তৎকালীন সময়ে দেশীয় রাজারা যদি কোনো সন্তান না প্রাপ্ত হয়, তাদের কারো যদি সন্তান না হয়, তারা কিন্তু আর বাচ্চা দত্তক নিতে পারতেন না। তার কারণে তাদের কিন্তু বংশটা নির্বংশ হয়ে যেত, তার বংশের আর কেউ রাজা হতে পারতো না। তো এক্ষেত্রে কিন্তু মহারানীর ঘোষণাপত্রে ঘোষণা করা হয় যে দেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার দেওয়া হবে। ব্রিটিশরা ভারতে আর সাম্রাজ্য বিস্তার করবে না। দেশীয় রাজ্যগুলির সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ও সন্ধিগুলি সরকার মেনে চলবে। আসলে এর দ্বারা ভারতীয়দের বিশ্বাস অর্জন করে ভারতে আরও বেশি করে ঔপনিবেশিক স্থাপনের চেষ্টা চলেছে। ইলবার্ট বিল কি? লর্ড রিপনের আগে এদেশে কোনো ভারতীয় বিচারক কোনো ইংরেজদের বিচার করার অধিকারী ছিলেন না বা ছিল না। এই বর্ণবৈষম্য দূর করার উদ্দেশ্যে রিপনের পরামর্শে তার আইন সচিব ইলবার্ট একটি বিল রচনা করেন। এতে ভারতীয় বিচারকরা শ্বেতাঙ্গ ইংরেজদের বিচার করার অধিকার পায়। শ্বেতাঙ্গ ইংরেজ বলতে গেলে যারা ফর্সা, মানে ইংরেজরা যেহেতু সাদা ছিল তাই শ্বেতাঙ্গ বলা হয়েছে, শ্বেতাঙ্গ ইংরেজদের বিচার করার অধিকার পায়। এটি ইলবার্ট বিল নামে পরিচিত। এখানে একটা বর্ণবৈষম্য ছিল যে কালো মানুষরা কীভাবে তাদের মানে সাদা শ্বেতাঙ্গদের বিচার কীভাবে করতে পারে, তাদের সে অধিকার নেই, দেওয়া ছিল না সে অধিকার। তো এক্ষেত্রে কিন্তু এই ইলবার্ট বিলের মাধ্যমে একটা অধিকার দেওয়া হলো তাদের। গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা কয়েকটি ব্যঙ্গচিত্রের নাম উল্লেখ করো। খল ব্রাহ্মণ, পরভূতের কাকুলি, বিদ্যার কারখানা, জাতাসুর, বাকযন্ত্র প্রভৃতি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি কিন্তু তোমাদের প্রতিটি অধ্যায় থেকে বড় প্রশ্ন আকারেও কিন্তু প্রশ্নগুলো নিয়ে আসবো উত্তর সহ। এবার যে প্রশ্নগুলি আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু ভিজিট করে দেখে নিতে পারো প্রশ্নগুলো। সেখান থেকেও কিন্তু তোমরা 2 মার্কসের জন্য অনেক প্রশ্নই পেয়ে যাবে। যদি ভিডিওটি একটু তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে ভুলবে না। ওকে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, খোদা হাফেজ।